চাণক্য বলেন, যারা সত্য জানে তারাই মিথ্যা বলে। যারা মিথ্যা বলে তারা হয়তো সত্য জানে না, কিন্তু মিথ্যাবাদী সর্বদা সত্য জানে। অতএব মিথ্যা ধরা একটি শিল্প। হ্যালো বন্ধুরা, ডে ইন্সপায়ার্ড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই বিশেষ, কারণ আমরা এমন একটি দক্ষতা শিখতে যাচ্ছি যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে। যারা সত্যের পথে জীবন পরিচালনা করতে চান তাদের জন্য মিথ্যা ধরার শিল্প অপরিহার্য। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সহজেই মিথ্যা চিহ্নিত করতে হয়, কি লক্ষণ দেখতে হবে এবং কি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে তার আগে আমি আপনাকে চাণক্য এবং তার শিষ্য চন্দ্রগুপ্ত সম্পর্কে একটি গল্প বলি। এই গল্পটি আপনাকে কেবল অনুপ্রাণিত করবে না, বরং আপনাকে শেখাবে কিভাবে চাণক্য তার তীক্ষ্ণ বুদ্ধি এবং পর্যবেক্ষণ দিয়ে মুহূর্তের মধ্যে একটি মিথ্যা ধরে ফেলেছিলেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজ আপনি এমন কিছু শিখতে যাচ্ছেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। একদিন চন্দ্রগুপ্ত তার গুরু চাণক্যের কাছে এসেছিলেন। তার মুখে একটা অদ্ভুত অস্বস্তি ছিল, যেন সে কিছু লুকাচ্ছে। চাণক্য তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, চন্দ্রগুপ্ত, কি হয়েছে? আজ তোমাকে একটু দুঃখী দেখাচ্ছে কেন? চন্দ্রগুপ্ত হেসে উত্তর দিলেন, গুরুদেব, কিছু না, আমি শুধু যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম। সবকিছু ঠিক আছে। কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। ধীরে ধীরে ঘিয়ের গন্ধ এবং স্বাদে পার্থক্য লক্ষ্য করলেন বড়রা। ঘি খাওয়ার পর বাচ্চাদের পেটে ব্যথা শুরু হয়। কিছু গৃহিণী বললেন, এটা আর আগের মতো স্বাদের নয়। কিন্তু কেউ অভিযোগ করার সাহস করলেন না, কারণ ধর্মদত্ত এখন বড় মানুষ হয়ে গিয়েছিলেন। কিন্তু গ্রামে একজন সাধু আসতেন। তিনি অনেক দূর ভ্রমণ করতেন। তিনি যেখানেই যেতেন স্থানীয় মন্দিরে থামতেন এবং মানুষের চিন্তাভাবনা শুনতেন। এই গ্রামে পৌঁছে তিনিও ধর্মদত্তের দোকান থেকে ঘি কিনেছিলেন। তিনি ঘ্রাণ নিতেন, আঙুলে ঘষতেন, আর তার মুখে একটা মৃদু হাসি ফুটে ওঠে। ঋষি গ্রামবাসীদের ডেকে জিজ্ঞাসা করলেন, কেন ভাই, তোমাদের কি মনে হয় না এই ঘিয়ে কিছু সমস্যা আছে? লোকেরা চুপ করে রইল, কথা বলতে ভয় পেল। ঋষি হেসে বললেন, ঠিক আছে, আগামীকাল সকালে গ্রামের মন্দিরে সবাই জড়ো হও, আমি সেখানে সত্য প্রকাশ করব। পরের দিন সকালে পুরো গ্রাম মন্দিরে জড়ো হলো। ঋষি ধর্মদত্তকেও ডাকলেন। সকলের চোখ তার উপর স্থির ছিল। ঋষি একটি পাত্রে ঘি নিলেন, তাতে কিছু তুলো দিলেন এবং একটি প্রদীপ তৈরি করলেন। ঘি প্রদীপ জ্বালানোর সময় কালো ধোঁয়া এবং দুর্গন্ধ বের হলো। সবাই অবাক হয়ে গেল। দেখো, ঋষি বললেন, খাঁটি ঘি কখনো এভাবে জ্বলে না, এটা নিশ্চয়ই ভেজাল। ধর্মদত্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল। গ্রামের প্রধান কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমাকে সত্যি বলো, তুমি এতে কি মিশিয়েছ? ধর্মদত্ত মিথ্যা বলার অনেক চেষ্টা করলেন, কিন্তু ঋষির তীক্ষ্ণ দৃষ্টি এবং গ্রামবাসীদের দৃষ্টি এড়াতে পারলেন না। অবশেষে তাকে স্বীকার করতে হলো, আমি ঘিয়েতে সস্তা তেল মিশিয়ে দিয়েছিলাম। গ্রামে নীরবতা নেমে এলো। যারা বছরের পর বছর ধরে তাকে বিশ্বাস করেছিল তারা হতবাক হয়ে গেল। ধর্মদত্ত লজ্জা পেলেন, তিনি কাঁদতে লাগলেন। তিনি বললেন, লোভের বশবর্তী হয়ে আমি এই পাপ করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। ঋষি শান্তস্বরে বললেন, দেখো ভাই, টাকা উপার্জন করা খারাপ নয়, কিন্তু অসৎভাবে অর্জিত সম্পদ কখনো সুখ বয়ে আনে না। মন্দিরে তুমি যাই দান করো না কেন তা নষ্ট হয়ে গেছে, কারণ এর উৎস পাপে ভরা। ধর্মদত্ত সবাইকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ থেকে আমি কখনো ভেজাল করব না। গ্রামবাসীরাও তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সাবধানতার সাথে সবকিছু কেনারও প্রতিজ্ঞা করেছিলেন। চন্দ্রগুপ্ত, এই গল্প থেকে তুমি কি শিখলে? সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ যতই চালাক হোক না কেন তারা সত্য লুকাতে পারে না। মিথ্যার আবরণ একদিন খুলে যায়। দ্বিতীয়ত, ব্যবসায় সততাই সবচেয়ে বড় সম্পদ। যে এই সত্যকে আঁকড়ে ধরে কেবল সেই একজন সত্যিকারের ব্যবসায়ী হয়ে ওঠে। এই গল্পের তৃতীয় দিক হলো মানুষের চোখ। যদি একজনও সচেতন হয় তাহলে তারা পুরো গ্রামের চোখ খুলে দিতে পারে, ঠিক যেমন সেই ঋষি করেছিলেন। এর মানে হলো, যখন সমাজের চোখ বন্ধ থাকে
তখন অসৎ লোকেরা বিকশিত হয়, কিন্তু যখন সচেতনতা আসে তখন অসততা শেষ হয়। আর চন্দ্রগুপ্ত, এই ঋষি কেবল বণিককেই সংস্কার করেননি, তিনি পুরো গ্রামকে শিখিয়েছিলেন যে চোখ বন্ধ করলে সত্য লুকায় না। যদি গ্রামবাসীরা শুরু থেকেই সত্য চিনতে পেরেছিল, ঘি এতে ভেজাল রোধ করা যেত, এতে শিশুদের কষ্ট থেকে রক্ষা পাওয়া যেত। অতএব রাজ্য শাসন করার সময় বা যে কোনো পদে অধিষ্ঠিত থাকার সময় আপনাকেও সতর্ক থাকতে হবে। যখন কোনো সভাসদ আপনাকে তোষামোদ করে, তখন তার কথার পিছনের উদ্দেশ্যগুলি দেখুন। যখন কেউ উপদেশ দেয়, তখন তার হৃদয়ের পিছনের সত্যটি আঁকড়ে ধরুন। প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি হাসির পিছনের সত্যটি বুঝুন এবং মনে রাখবেন, লোভের কাছে নতি স্বীকার করা বণিক তার খ্যাতি হারিয়ে ফেলে। আজও গ্রামবাসীরা তাকে সন্দেহ চোখে দেখে। একবার বিশ্বাস ভেঙে গেলে একজন ব্যক্তির জীবন আর কখনো আগের মতো থাকে না। চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বললেন, আচার্য, আমি বুঝতে পেরেছি। আমি রাজ্য এবং জীবনের মধ্যে সত্যকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মনে করব। যতই প্রলোভনের মুখোমুখি হই না কেন, আমি কখনো অন্যায় বা প্রতারণা করব না। তারপর চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, আমি এখন আপনার সাথে কিছু নিয়ম শেয়ার করতে যাচ্ছি, যা সহজেই একজন ব্যক্তির মিথ্যা চিনতে পারে। কিন্তু এই শিল্পের জন্য ধৈর্য, বিচক্ষণতা এবং নিরপেক্ষতা প্রয়োজন। তাই আসুন প্রতিটি নিয়ম সাবধানে বুঝতে পারি। নিয়ম 1, শরীরের ভাষার দিকে মনোযোগ দিন। যখন একজন মানুষ মিথ্যা বলে, তখন প্রথমেই যে জিনিসটি পরিবর্তন হয় সেটি হলো তার শরীরের ভাষা। তাদের কথা যাই বলুক না কেন, তাদের শরীরের ভাষা সত্য প্রকাশ করে। এই নীতিটি বোঝা সহজ। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, যদি কেউ কথা বলছে এবং বারবার দৃষ্টি পরিবর্তন করছে, তাহলে এটি সন্দেহের লক্ষণ হতে পারে। সাধারণত যে ব্যক্তি সত্য বলে সে অন্য ব্যক্তির চোখের দিকে সাহসের সাথে তাকায়। তবে একজন মিথ্যাবাদী চোখের সংস্পর্শ এড়িয়ে চলে অথবা বারবার নিচের দিকে তাকায়। মানুষ প্রায়শই তাদের মুখ বা নাক স্পর্শ করে, যা মানসিক চাপের লক্ষণ। যখন মন মিথ্যা রচনা করে, তখন শরীর উত্তেজনা অনুভব করে এবং হাত অনিচ্ছাকৃতভাবে মুখ, নাক বা ঘাড়ের দিকে চলে যায়। তাছাড়া পায়ের নড়াচড়াও অনেক কিছু প্রকাশ করে। একজন মিথ্যাবাদী বারবার তার পা নাড়াতে পারে, চেয়ারে অস্বস্তিকরভাবে বসতে পারে অথবা ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে পারে। এই নড়াচড়াগুলি নার্ভাসনেসের ফলাফল। নিয়ম 2, কণ্ঠস্বরে পরিবর্তন বুঝুন। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হল ব্যক্তির কণ্ঠস্বরের দিকে মনোযোগ দেওয়া। যখন একজন ব্যক্তি মিথ্যা বলে, তখন তার কণ্ঠস্বরে সামান্য পরিবর্তন হয়, এমনকি যদি সে নিজেরাও তা বুঝতে না পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি স্বাভাবিক কথোপকথনের সময় নিচু স্বরে কথা বলে, তবে তারা তা বুঝতে নাও পারে। কিন্তু যদি কোনো নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রে তার কণ্ঠস্বর হঠাৎ করে জোরে বা কঠোর হয়ে যায়, তবে এটি একটি লক্ষণ হতে পারে যে তারা এতে অস্বস্তি বোধ করছে। একইভাবে যদি তাদের কণ্ঠস্বর হঠাৎ করে বাধাপ্রাপ্ত হয়, যেমন আমি, এটিও মিথ্যা বলার লক্ষণ। কখনো কখনো একজন মিথ্যাবাদী অন্য ব্যক্তিকে বোঝানোর জন্য বারবার তার বক্তব্য পুনরাবৃত্তি করে। তারা বলতে পারে, না না, আমি সেখানে ছিলাম না, অথবা আমি সত্যিই সেখানে ছিলাম না। এই পুনরাবৃত্তি দেখায় যে তারা তাদের মিথ্যাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আরেকটি বিষয় হল কণ্ঠস্বরের কম্পন। একজন নার্ভাস মিথ্যাবাদী চাইলেও স্থির কণ্ঠস্বর বজায় রাখতে পারে না। তাদের কণ্ঠস্বর আর্দ্র হয়ে যায়, সামান্য কাঁপে অথবা দ্রুত হয়ে যায়। একজন অভিজ্ঞ শ্রোতা তাৎক্ষণিকভাবে এই কম্পনটি শনাক্ত করতে পারেন। তবে এখানেও সতর্কতা প্রয়োজন। কিছু লোক মঞ্চে কথা বলার সময় বা অপরিচিত ব্যক্তির সাথে কথা বলার সময় নার্ভাসনেসের কারণে এই ধরনের সংকেত দেয়। তাই কেবল তাদের কণ্ঠস্বরের উপর ভিত্তি করে সিদ্ধান্তে আগবেন না। এছাড়াও তাদের মুখের ভাব, চোখের নড়াচড়া এবং শরীরের ভঙ্গি বিবেচনা করুন। তৃতীয় নিয়ম, গল্পে বৈপরীত্য খুঁজে বের করুন। যখন কেউ মিথ্যা বলে, তখন বৈপরীত্য দেখা দেওয়া স্বাভাবিক। শুধুমাত্র একটি সত্য আছে। অতএব যে ব্যক্তি সত্য বলে সে সর্বদা একই গল্প বলে। তবে একজন মিথ্যাবাদীকে তার বর্ণনা নতুন করে বলতে হয় এবং এই প্রক্রিয়ায় তারা প্রায়শই ভুল করে। উদাহরণস্বরূপ, ধরুন কেউ বলে, গতকাল আমি সারাদিন বাড়িতে ছিলাম, কিন্তু পরে বলে আমি এক বন্ধুর সাথে দেখা করতে বাজারে গিয়েছিলাম। এটি একটি পরস্পর বিরোধী। উভয় বক্তব্য একই সাথে সত্য হতে পারে না। এই ধরনের লোকেরা তাদের বক্তব্য পরিবর্তন করতে থাকে এবং মিথ্যার স্তরগুলি উন্মোচিত হতে থাকে।
আপনি যদি শান্তভাবে এবং ধৈর্য ধরে আগে এবং পরে তাদের উত্তরগুলি একত্রিত করেন, তাহলে আপনি এই পার্থক্যগুলি লক্ষ্য করতে শুরু করবেন, বিশেষ করে যখন আপনি তাদের একই প্রশ্ন ভিন্নভাবে জিজ্ঞাসা করেন। কখনো কখনো একই প্রশ্ন আবার জিজ্ঞাসা করা হলে তাদের উত্তর পরিবর্তিত হয়। এটিও মিথ্যার লক্ষণ। সাবধান থাকুন। কখনো কখনো এমনকি যখন তারা সত্য বলছে তখনও তারা ভুল করতে পারে। অতএব এই নিয়মটি মনে রাখবেন, পাশাপাশি অন্যান্য নিয়মগুলিও। নিয়ম 4, আবেগের গভীরতা মূল্যায়ন করুন। মিথ্যাবাদী ব্যক্তির আবেগ প্রায়শই কৃত্রিম হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ উচ্চস্বরে দুঃখ বা সুখ প্রকাশ করে কিন্তু তাদের চোখে কোনো অশ্রু না থাকে বা তাদের মুখে প্রকৃত অভিব্যক্তির অভাব থাকে, তাহলে এটি সন্দেহের কারণ হতে পারে। সত্যিকারের আবেগ ভেতর থেকে আসে এবং খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। তবে মিথ্যা বলার সময় একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাদের অভিব্যক্তি তৈরি করে। এই কারণেই তাদের কণ্ঠস্বর, মুখের ভাব এবং চোখের ঝলকের মধ্যে পার্থক্য থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু বলে যে তারা আপনার সাহায্যে খুব খুশি কিন্তু তাদের মুখে কোনো সুখ দেখা যাচ্ছে না বা তারা বারবার হাসতে চেষ্টা করছে, তাহলে বুঝতে হবে কিছু ভুল। একইভাবে যে ব্যক্তি দুঃখের ভান করে সে বারবার তাদের মুখ স্পর্শ করতে পারে, নিচের দিকে তাকাতে পারে বা মুখ ফিরিয়ে নিতে পারে। তবে মনে রাখবেন যে অতিরিক্ত অভিব্যক্তি সবসময় মিথ্যা বলার লক্ষণ নয়। কিছু মানুষ স্বাভাবিকভাবেই নাটকীয় হন। এবং কণ্ঠস্বর বিবেচনা করুন। নিয়ম 5, সময়ের চাপ তৈরি করুন। একজন মিথ্যাবাদীর মিথ্যা বলার জন্য প্রস্তুতি নেবার জন্য সময়ের প্রয়োজন। যদি আপনি হঠাৎ তাকে প্রশ্ন দিয়ে বোমাবর্ষণ করেন বা দ্রুত উত্তর চাওয়া তাদের নার্ভাস করে তুলতে পারে, অথবা থেমে যাওয়া উত্তর দিতে পারে। ধরো তুমি কাউকে জিজ্ঞাসা করো, গত রাতে তুমি কোথায় ছিলে, এবং তারা তাৎক্ষণিকভাবে উত্তর না দিয়ে ভাবতে শুরু করে অথবা চারপাশে তাকাতে শুরু করে। এর অর্থ হলো তারা মনে মনে একটি উত্তর তৈরি করছে। অন্যদিকে যে সত্য কথা বলে সে থেমে না গিয়ে স্পষ্ট উত্তর দেয়। অতএব যখনই তুমি কাউকে সন্দেহ করো, হঠাৎ করে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো এবং তাৎক্ষণিকভাবে উত্তর দাবি করো। এতে মিথ্যাবাদীর নার্ভাসনেস বাড়বে এবং তাদের মুখের ভাষা এবং শারীরিক ভাষা বদলে যাবে। তবে সাবধান, কখনো কখনো সত্য বলার সময়ও লোকেরা ভাবতে সময় নেয়। উদাহরণস্বরূপ, যদি প্রশ্নটি পুরনো হয় বা ব্যক্তি ক্লান্ত থাকে, তবে কেবল এই প্রশ্নটির উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছাবেন না। অন্যান্য নিয়মও বিবেচনা করুন। অতিরিক্ত তথ্য বিবেচনা করুন। একজন মিথ্যাবাদী তাদের গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য অনেক অপ্রয়োজনীয় তথ্য দিতে পারে। তারা এমন তুচ্ছ বিবরণ উল্লেখ করতে পারে যা প্রকৃত প্রশ্নের সাথে সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, যদি তুমি কাউকে জিজ্ঞাসা করো, গতকাল তুমি কোথায় ছিলে, এবং তারা বলে, আমি বাজারে গিয়েছিলাম, আমি সেখানে একটি লাল গাড়ি দেখেছি এবং তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, তারপর আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম, তাই এটা একটা অপ্রয়োজনীয় বিবরণ। একজন সত্যবাদী ব্যক্তি সহজভাবে উত্তর দেবেন, আমি বাজারে গিয়েছিলাম। এই মিথ্যাবাদী তার কথা এতটাই বাগ্মিতা দিয়ে ভরিয়ে দেয় যে শ্রোতা বিভ্রান্ত হয়ে পড়ে এবং আসল প্রশ্নটি ভুলে যায়। এটিও মিথ্যার লক্ষণ হতে পারে। তবে এখানেও সতর্কতা প্রয়োজন। কিছু মানুষ স্বাভাবিকভাবেই দীর্ঘ কথা বলে, তাই প্রথমে এই অভ্যাসটি বুঝতে হবে। যখন কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের কথোপকথন অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে যায়, তখন সতর্ক থাকুন। নিয়ম 7, আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন। আমাদের সকলেরই একটি গভীর প্রবৃত্তি রয়েছে। অন্ত্রের অনুভূতি নামক একটি স্বাভাবিক অনুভূতি আছে। যখনই কেউ মিথ্যা বলে, তখন ভেতরের একটি ছোট কণ্ঠস্বর আপনাকে বলে যে কিছু ঠিক নয়। এই প্রবণতাটিকে উপেক্ষা করবেন না। যদি কেউ আপনার চোখের দিকে তাকিয়ে বলে যে তারা সত্য বলছে কিন্তু আপনার সন্দেহ আছে, তাহলে এই অনুভূতির দিকে মনোযোগ দিন। আপনার অবচেতন মন সেই ব্যক্তির মুখ, বডি ল্যাঙ্গুয়েজ, শব্দ এবং পরিস্থিতি থেকে সমস্ত সংকেত একত্রিত করে আপনাকে এই সংকেত দেয়। আপনি যদি এই 7টি নিয়ম ধারাবাহিকভাবে আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি শীঘ্রই আসল এবং নকল জিনিসের মধ্যে পার্থক্য শিখতে শিখবেন।